আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চাইল্ডহুড ওবেসিটি, অর্থাৎ বাচ্চাদের মোটা হওয়া বা অপ্রাপ্ত বয়স্কদের মোটা হয়ে যাওয়া। এটা বর্তমান সময়ে খুবই ভয়াবহ একটা ডিজিজ আর কি। সারা বিশ্বে বলা হচ্ছে প্রতি 4 জন বাচ্চার 1 জন বাচ্চা ওবেসিটিতে ভুগছে, এবং মেটাবলিক যত ডিজিজ আছে এই ডিজিজগুলি কিন্তু আসলে এই ওবেসিটি থেকেই কিন্তু বেশি হয়। স্থূলতা, মেদবহুলতা, মোটা হয়ে যাওয়া, এটা কিন্তু খুবই ভয়াবহ একটা সিচুয়েশন। বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি এর পিছনে কিছু কারণ আছে। প্রথম আমি মোটামুটি একটা ব্রিফ আলোচনা করছি, তারপরে আমরা তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি। মোটা হয়ে যাচ্ছে কেন একটা বাচ্চা? আগে আমরা দেখতে পেতাম যে একটা বাচ্চারা স্কুলে যেত, পর্যাপ্ত পরিমাণ মাঠ থাকতো, বা আমরাও যখন গিয়েছি পর্যাপ্ত মাঠের ব্যবস্থা ছিল, আমরা ছোটাছুটি করেছি, নদীতে সাঁতার কেটেছি, বিকাল হলেই আমরা ছুটে মাঠে যেতাম, খেলাধুলা করতাম। আমরা আবার আজকের যুগের যে সমস্ত খাবারের বাহারি, এই খাবারের বাহার আমাদের ছিল না। আমরা হয়তো খুব বেশি থেকে বেশি হয়তো 2-4-5 টাকার হয়তো মানে চানাচুর ভাজা টাজা এগুলো হয়তো খেতাম, কিন্তু এখন পেস্ট্রি, কেক, ফাস্টফুড আইটেম, চাইনিজ আইটেম, বাজারে বাজারে স্ট্রিট ফুড, এই জিনিসগুলা প্রচুর তেলে ভাজা, কেমিক্যাল সমৃদ্ধ খাবার, এই সমস্ত খাবার বাচ্চারা খাচ্ছে বেশি। এবং এখন সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই যে প্যাকেটজাত যে খাবারগুলি আছে, জুস আছে, আমাদের সময় আসলে এগুলা ছিল না বা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এই যুগটাতে এটা ফুড ইন্ডাস্ট্রির একটা ব্যাপক পরিমাণ বিপ্লবের হওয়ার কারণে ফুড ইন্ডাস্ট্রি একটা মানুষের শিল্পে পরিণত হয়ে গেছে, এটা একটা মানে ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে গেছে। এই জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। তো আমাদের ছেলে মেয়েরা প্রথমত হলো এরা এখন মোবাইল, কম্পিউটার, ফেসবুক, ইউটিউবের মধ্যে ঢুকে গেছে। এরা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে না, এবং যে খাবারগুলি খাচ্ছে এই খাবারগুলো হচ্ছে খুবই ফ্যাটযুক্ত খাবার, অর্থাৎ আনহেলদি ফুড। মূলত এই কারণেই 80% থেকে 90% বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে। রক্তনালীতে চর্বি জমছে, প্লাক জমছে, অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে। পরবর্তীতে এই বাচ্চারা ভবিষ্যৎ জীবনটা ভালো যাচ্ছে না। কিছু কিছু বাচ্চা আছে স্ট্রোক করছে, কিছু কিছু বাচ্চা আছে যেগুলা অনেক বড় বড় সমস্যায় ভুগছে। তো দেখা গেছে যে আমরা একটা সুস্থ জাতি হিসাবে বেঁচে থাকতে গেলে আমাদের আজকের যে শিশু, এরাই কিন্তু ভবিষ্যতের প্রজন্ম। আজকের যে ছেলেটা জন্মগ্রহণ করলো ওই হয়তো একদিন দেশের প্রধানমন্ত্রী হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, সবকিছু আসলে ওদের হাতে। তো এই জন্য বাচ্চাদের যে কোনো ডিজিজ বা বাচ্চাদের যে কোনো ম্যাটার আমাদেরকে খুবই হাইলি কনসার্নের সাথে দেখতে হবে। আমরা যদি খুব হাইলি কনসার্নের সাথে এগুলি না দেখি, তাহলে কিন্তু আমরা নিঃসন্দেহে খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে চলে যাচ্ছি। তো মোটামুটি 80 থেকে 90% আমি যে ব্যাপারটা বললাম এইটার কারণে দায়ী, আর 10% হচ্ছে ডিজিজ ওরিয়েন্টেড ওবেসিটি থাকে, যেগুলো আসলে রোগের কারণে সে ওবেসিটিতে ভুগছে। তো মোটামুটি এই গেল হচ্ছে আমাদের একটা ব্রিফ। তো আজকে আমরা ক্লাসে আলোচনা করব তাত্ত্বিকভাবে যে চাইল্ডহুড ওবেসিটিটা কি, বাচ্চাদের স্থূলতা কি, মোটা হয়ে যাওয়াটা কি, এটার ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স কি, কেন বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে, এর পিছনে কারণ কি, এবং আমাদের কি করণীয় আছে, এবং আসলেই বাচ্চাটা মোটা হয়ে যাচ্ছে কিনা, তার কোনো ডিজিজ আছে কিনা, আমরা কি কি ইনভেস্টিগেশন দেব, এগুলা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় আর কি। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। এই ক্লাসটা মনোযোগ দিয়ে আমরা যদি দেখি, তাহলে আমরা একটা জাতির ভবিষ্যৎকে অনেক সুন্দর করে দিতে পারি। তো চাইল্ডহুড ওবেসিটিটা আসলে কি? Childhood obesity is a complex health condition that has many causes. বাচ্চাদের বা অপ্রাপ্ত বয়স্কর মোটা হয়ে যাওয়া, স্থূলতা, মেদবহুলতা, এটা খুবই জটিল একটা স্বাস্থ্যের কন্ডিশন, অবস্থা। এটাকে একটা অবস্থান বুঝিয়েছে, আর কমপ্লেক্স হেলথ কন্ডিশন।
অর্থাৎ একটা খুবই জটিল একটা প্রক্রিয়া, দ্যাট হ্যাজ মেনি কজেস, যেটার পিছনে অনেকগুলি কারণ থাকে। ইফ ইউ চিলড্রেন ওয়েট ইজ পুটিং দেয়ার হেলথ অ্যাট রিস্ক, যদি আপনার বাচ্চার ওয়েটটা যদি ওজন যদি তার যে বিএমআই বডি মাস ইন্ডেক্স অনুযায়ী যদি বেশি হয়ে যায়, বা তার যে রিকমেন্ডেড ওয়েট এটার চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু তার স্বাস্থ্যটা খুবই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ইফ ইয়োর চিলড্রেন ইজ ওভারওয়েট, দেয়ার বডি মাস ইজ অলসো আউটসাইড আ হেলদি রেঞ্জ, যেটাকে বিএমআই ক্যালকুলেটিং বলা হচ্ছে। বিএমআই হচ্ছে একটা আপনার স্বাস্থ্যের উচ্চতা ওজন অনুযায়ী, আপনার বয়স অনুযায়ী একটা ক্যালকুলেটর, যেটা আপনাকে নির্ধারণ করে দিবে যে আপনি মোটা না চিকন না স্বাভাবিক। এই বিএমআই সম্পর্কে আমরা এখন সবাই জানি। এটা এখন আমাদের প্রায় প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড মোবাইলের যে ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরের ভিতরে একদম বাই ডিফল্ট সেটিং করাই থাকে। আর যাদের নাই, আমরা তারা গুগল প্লে স্টোর থেকে বা যারা আইফোন ইউজার আছে অ্যাপ স্টোর থেকে আমরা নামিয়ে নিব বিএমআই ক্যালকুলেটর। তো এই বিএমআই ক্যালকুলেটর দিয়ে আপনার ওখানে কিছু তথ্য আছে, আপনার উচ্চতা, আপনার বয়স, আপনার ওজন, লিঙ্গ, এটা দিলেই আপনার বোঝা যাবে বিএমআইতে কত আছে। তো বিএমআই এর যে রেঞ্জ আছে এর চাইতে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা, বাট নট অ্যাজ মাচ অ্যাজ এ চাইল্ড উইথ ওবেসিটি। তো এখানে যে কথাটা বলছে যে আসলে আপনার একটা বাচ্চাকে দেখলে মনে নাও হতে পারে যে সে অনেক মোটা, কিন্তু আপনার ওভারওয়েটের কারণে সে কিন্তু বিএমআই অনুযায়ী বেশি হয়ে যাবে। তো আসলে ওবেসিটিটা চেক করার জন্য সবচাইতে সহজ উপায় হচ্ছে আমরা তার বিএমআইটা চেক করব। হাউ কমন ইজ চাইল্ডহুড ওবেসিটি? এখন আমরা আসি যে সারা ওয়ার্ল্ড ব্যাপী এই অপ্রাপ্ত বয়স্কর যে মোটা হয়ে যাওয়া, এটা কতটুকু আছে বা কতটুকু দেখা যায়। ওবেসিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন চাইল্ডহুড ক্রনিক কন্ডিশন। এখানে বলছে যে অপ্রাপ্ত বয়স বা বাচ্চাদের মোটা হয়ে যাওয়া, এটা কিন্তু একটা শিশু কিশোর অবস্থার একটা দীর্ঘমেয়াদী একটা অবস্থা। অ্যাকর্ডিং টু স্টাডিজ দ্য ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি, এটা একটা সংস্থা যারা আমেরিকান বেস, তারা বিভিন্ন গবেষণা করে হেলথ রিলেটেড। এদের নাম হচ্ছে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। কন্ডাক্টেড ফ্রম 2017 টু 2020, এরা 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত একটা গবেষণা করে, একটা স্ট্যাটিস্টিক্স দেখে। ওবেসিটি অ্যাফেক্টেড অ্যাবাউট 19.7% অফ চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস এজ 2 to 19 ইয়ার্স ইন দ্য ইউনাইটেড স্টেটস। আমেরিকার মতো একটা সভ্য জাতি বা আমেরিকার মতো একটা উন্নত রাষ্ট্র, যাকে বলা হয় যে ফাস্টেস্ট গ্রোয়িং বা সবচাইতে উন্নত রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে ইউএসএ। তো এই ইউএসএ এর গবেষণায় দেখা গেছে যে সাধারণত তারা যে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে একটা ডাটা এন্ট্রি করেছে, সেখানে 19.7% বাচ্চা, চিলড্রেন এবং কিশোর অ্যাডোলেসেন্ট, যাদের বয়স 2 থেকে 19 বছর, তারা মোটা হয়ে যাচ্ছে। দ্যাটস অ্যাবাউট 14.7 মিলিয়ন চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস। তার মানে হচ্ছে শুধুমাত্র আমেরিকার হিসাবে 14.7 মিলিয়ন চিলড্রেন এবং প্রাপ্তবয়স্ক, এই আপনার অপ্রাপ্ত বয়স্করা ওবেসিটিতে আক্রান্ত। এখন চাইল্ডহুড ওবেসিটি অ্যাফেক্টেড দ্য ফলোয়িং এজ গ্রুপ। সাধারণত তারা আরেকটি গবেষণা করেছে, এই গবেষণাতে তারা দেখিয়েছে যে কত বয়স থেকে কত বয়সের ঝুঁকি বেশি থাকে। অর্থাৎ 12.7% অফ চিলড্রেন এজ 2 to 5, অর্থাৎ যারা 2 থেকে 5 বছরের মধ্যে থাকে তাদের মধ্যে এই ওবেসিটি হয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 12.7%। তারপরে হচ্ছে যারা 6 to 11, অর্থাৎ 6 বছর থেকে যারা 11 বছরের বাচ্চা, তাদের মধ্যে হচ্ছে 20.7%, অর্থাৎ 20.7% এই ওবেসিটিতে ভুগছে। এবং যাদের বয়স 12 থেকে 19, যাদেরকে আমরা অ্যাডোলেসেন্টস বলতেছি, কিশোর বলছি, তো অ্যাডোলেসেন্টসের জন্য 22.2%। তা আমরা যদি চিন্তা করি তাহলে দেখেন 100টা বাচ্চার মধ্যে 2 থেকে 5 বছরের মধ্যে
প্রায় 13টা বাচ্চা মোটা বা এই ওবেসিটিতে ভুগছে। যাদের বয়স 6 থেকে 11, তাদের মধ্যে 21টা বাচ্চা, 100টা বাচ্চার মধ্যে 21টা বাচ্চা এটা কিন্তু আক্রান্ত হয়ে আছে। এবং যাদের কিশোর বা 12 থেকে 19 বছর যাদের বয়স, তাদের মধ্যে সবচাইতে মোটা হয়ে যাওয়ার প্রবণতা বেশি, প্রায় 23টা, 100টা বাচ্চার মধ্যে 23টা। তাহলে দেখেন যে কত ভয়াবহ ব্যাপার। এটা কিন্তু ইউএস গভর্নমেন্টের হিসাব। আমাদের বাংলাদেশে বা আমাদের বাংলাদেশের যে ফুড হ্যাবিট বা আমাদের এশিয়ান যে সাবকন্টিনেন্টালে এইটার রেশিও কিন্তু আরো অনেক বেশি হবে, যেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং সিচুয়েশন। হ্যাভিং ওভারওয়েট অ্যান্ড ওবেসিটি আর কমন ইন চিলড্রেন হু, এখানে 4টা ফ্যাক্টকে তারা দায়ী করেছে। একটা হচ্ছে লিভ ইন পোভার্টি, যারা দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে, যারা দরিদ্র, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাব থাকে, এই জন্য তারা মোটা হয়ে যাচ্ছে, এটা তাদের গবেষণা। লিভ ইন আন্ডার রিসোর্স কমিউনিটি, অর্থাৎ আন্ডার রিসোর্স যে সম্প্রদায়গুলি আছে তাদের ভিতরেও কিন্তু এটার বেশি। আর পার্ট ফ্রম ফ্যামিলি দ্যাট হ্যাভ ইমিগ্রেটেড, অর্থাৎ যারা পরিবার থেকে ইমিগ্রেটেড হয়ে অন্য জায়গায় আছে, অভিবাসিত অবস্থায় আছে, তাদের এক্সপিরিয়েন্স ডিসক্রিমিনেশন অর স্টিগমা, অর্থাৎ যারা সামাজিক বৈষম্যের শিকার হচ্ছে। যেমন ধরেন আপনার রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে, এরা তো আসলে ডিসক্রিমিনেশনের শিকার এবং স্টিগমার শিকার, তো লাঞ্ছনা গঞ্জনা এবং সমতার অভাবের শিকার। তো এদের তো জীবনযাপন করা কঠিন, এগুলাও একটা কারণ তারা বুঝিয়েছে। অর্থাৎ এই 4টা কন্ডিশনের মধ্যে যারা পড়বে তাদের ওভারওয়েট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে আর কি। এখন আমরা দেখব হোয়াট কজ ওবেসিটি ইন চিলড্রেন, আসলে কেন বা কারণ কি, বাচ্চাদের মোটা হয়ে যাওয়ার পিছনে কারণ কি। এটা আসলে অনেক বড় একটা বিষয়, তো আমি বিভিন্ন পার্টে পার্টে সাজিয়েছি। প্রথমে আমরা ফিজিওলজিক্যাল, প্যাথোফিজিওলজিক্যাল বা ইটিওলজিক্যাল মূল বিষয়টা দেখব, তারপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন দিকে যাব আর কি। এখন চাইল্ডহুড ওবেসিটি ইজ এ কমপ্লেক্স কন্ডিশন দ্যাট হ্যাজ মেনি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, অনেকগুলা ফ্যাক্টর থাকে। চাইল্ড নিডস আ সার্টেন অ্যামাউন্ট অফ ক্যালোরি ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা মানুষের বা একটা বাচ্চার তার বৃদ্ধি এবং উন্নতির জন্য তার একটা নির্দিষ্ট পরিমাণ ক্যালোরির দরকার আছে। ক্যালোরি মানে শক্তি। বাট হোয়েন দে টেক ইন মোর ক্যালোরি দ্যান দে ইউজ, কিন্তু সমস্যাটা বাদে কোথায়, তারা যে পরিমাণ খরচ করছে তার চাইতে বেশি পরিমাণে যদি তারা ক্যালোরি যদি খেয়ে ফেলে, গ্রহণ করে, দেয়ার বডি স্টোর দ্য এক্সট্রা ক্যালোরি অ্যাজ বডি ফ্যাট, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত যে ক্যালোরি আছে এইটাকে তারা বডি ফ্যাট হিসেবে বডিতে জমা করে, যেটাকে অ্যাডিপোজ টিস্যু বলা হয় বা চর্বি বলা হয়। এই ব্যাপারটা সবার আগে ক্লিয়ার করা দরকার। ধরেন একটা বাচ্চা বা একটা মানুষ আপনার দৈনিক তার দরকার হচ্ছে সাধারণত 2000 থেকে 3000 ক্যালোরি দরকার, সাপোজ আর কি। তো দেখা যাচ্ছে যে একটা মানুষ 1 প্লেট ভাত খেলে তার প্রায় 2500-3000 ক্যালোরি হয়ে যায়। একটা মানুষ তো আর সারাদিনে 1 প্লেট ভাত খায় না, সে তো আরো অনেক বেশি খাচ্ছে। তাহলে দেখা গেছে যে একটা মানুষের দরকার হচ্ছে 2000 বা 3000 ক্যালোরি, কিন্তু সে খেয়ে ফেলতেছে 10,000 ক্যালোরি। বাকি 7000 ক্যালোরি কোথায় যাবে? এটা তো সে খরচ করছে না। তো এটা তখন তার বডিতে অ্যাডিপোজ টিস্যু বা বডি ফ্যাট হিসেবে জমা হবে, এটাই এখানে বলা হচ্ছে। তো এখন ব্যাপারটা হলো যে আপনি যে পরিমাণ ইনকাম করবেন তার চাইতে বেশি যদি আপনি জমা করে খরচ যদি না করেন, তাহলে ওইটা কিন্তু ব্যাংকে জমা হবে। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনার বডিও কিন্তু এই সিস্টেমটা ফলো করছে। আপনি যে পরিমাণ খাচ্ছেন তার চাইতে যদি আপনি ওই পরিমাণ যদি আপনি খরচ না করেন, বাকি এক্সট্রা ক্যালোরি কিন্তু আপনার বডিতে জমা হবে। এবং এটা কি আকারে জমা হবে? ফ্যাট আকারে জমা হবে, ব্যাংকে টাকা জমানোর মতো জমবে। সেভারাল ফ্যাক্টর অলসো এফেক্ট হাউ মাচ ফুড উই ইট, আরও কিছু ব্যাপার থাকে যা আমরা কত বেশি পরিমাণ খাবার খাই, দি টাইপ অফ ফুড উই ইট, কি ধরনের খাবার আমরা খাচ্ছি, অ্যান্ড হাউ আওয়ার বডি ইউজেস দ্যাট এনার্জি, এবং আমার বডিটা
এই এনার্জিটা কিভাবে ইউজ করছে, এই কয়েকটা জিনিসের উপর আবার ব্যাপার থাকে। কতটুকু খাবার আমরা খাচ্ছি, হাউ মাচ ফুড উই ইট, হোয়াট টাইপ অফ ফুড উই ইট, কি ধরনের খাবার খাচ্ছি, অ্যান্ড হাউ আওয়ার বডি ইউজেস দ্যাট এনার্জি, এবং আমার এই বডিটা কিভাবে এই এনার্জিটা ব্যয় করছে। এভরি চিলড্রেন বডি অ্যান্ড সিচুয়েশন ইজ ইউনিক, প্রত্যেকটা বাচ্চার বডির সিচুয়েশন ইউনিক হিসেবে বলা হয়েছে, কারণ এরা জন্মগতভাবেই এরা রোগে আক্রান্ত কম হবে বা তাদের সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, আমাদের বর্তমান বাংলাদেশে আমরা মানে অনুন্নত যে দেশগুলি আছে এখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদের রোগে আক্রান্তর হার অনেক বেশি। Some children are at a danger risk for weight gain than other. এখন বাচ্চাদেরকে বলা হচ্ছে যে সে গ্রেটার রিস্কের মধ্যে থাকবে যদি তার ওয়েট গেইন হয়। Some causes of obesity and excessive weight gain may be outside your control. কিছু বিষয় থাকে যে মোটা হয়ে যাওয়ার পিছনে কিছু বিষয় থাকে যেগুলো আসলে আমাদের নিয়ন্ত্রণের বাহিরে, such as the way their body work. এখানে বলা হচ্ছে যে কিভাবে তার বডিটা কাজ করে, এটা একটা ব্যাপার। ফর এক্সাম্পল ইয়োর চিলড্রেন মেটাবলিক রেট, যেটা বেজাল মেটাবলিক রেট বলা হয়। হাউ কুইকলি দেয়ার বডি ইউজেস এনার্জি, অর্থাৎ খাবারটা যে আমরা খাচ্ছি এই খাবারটা থেকে কত তাড়াতাড়ি সে এনার্জিতে পরিণত করে, এটাকে বলা হচ্ছে মেটাবলিক রেট। অর্থাৎ আপনি যে খাবারটা খাচ্ছেন ওই খাবারটা কত তাড়াতাড়ি শক্তিতে সে পরিণত করছে। এটা যার যত বেশি হবে সে তত মানে ফ্যাট তার জমবে না, এবং যার যত কম হবে মেটাবলিক রেট, অর্থাৎ যত আস্তে আস্তে সে খাবারটাকে এনার্জিতে পরিণত করবে সে তত বেশি মোটা হবে। দেয়ার লাইফস্টাইল অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট, এবং তাদের জীবন শৃঙ্খলাবদ্ধ লাইফস্টাইল যেটা এবং তাদের যে পরিবেশ, এটাও একটা ওবেসিটির উপরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস বুঝলাম যে আমরা যে পরিমাণ খাবার খাচ্ছি, কোনো বাচ্চা যদি তার যে পরিমাণ খরচ করছে তার চাইতে বেশি যদি সে খেয়ে ফেলে তাহলে কিন্তু তার বডিতে অতিরিক্ত এনার্জিটা বডি ফ্যাট হিসেবে জমবে, এটা একটা ব্যাপার। আর কিভাবে খাচ্ছে, কি ধরনের খাবার খাচ্ছে এবং কিভাবে সে এটাকে খরচ করছে, এটা একটা ব্যাপার। আর থার্ডলি যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটার উপরে তার কোনো হাত নাই, সেটা হচ্ছে মেটাবলিক রেট। এই মেটাবলিক রেট যার যত কম হবে সে তত মোটা হয়ে যাবে, এখানেও একটা ঝামেলা আছে। এবং কিছু লাইফস্টাইল এবং তাদের পরিবেশ এনভায়রনমেন্ট, এই দুইটাও তার ওবেসিটির উপরে ডিরেক্টলি প্রভাব ফেলে। এবার আসি আমরা জেনেটিক ফ্যাক্টর নিয়ে, যেটার উপরে আসলে আমাদের কোনো কন্ট্রোল নাই। ক্যান ইনক্রিজ দ্য চাইল্ডহুড দ্যাট ইউর চাইল্ড উইল হ্যাভ ওবেসিটি, চিলড্রেন হুজ বায়োলজিক্যাল প্যারেন্ট, অর্থাৎ এখানে জেনেটিকের ব্যাপারটা বোঝানো হয়েছে যে স্পেশাল তার বাবা মার কিছু জিন যদি সে পায়, মোটা হয়ে যাওয়ার কিছু জিন যদি সে পায় তাহলে সে মোটা হইতে থাকবে, তাহলে তাকে কমিয়ে রাখতে হবে। আপনি দেখবেন যে কোনো মানুষ আছে যারা প্রচুর খাচ্ছে, যেমন আমাদের হোমিওপ্যাথিতে আয়োডিয়ামের রুগী প্রচুর খায়, টিউবারকুলিনামের রুগী প্রচুর খায় কিন্তু আসলে সে মোটা হয় না, একদম চিকন থাকে। আবার ক্যালকেরিয়া কার্ভের রুগী দেখেন মনে হয় যে সে বাতাস খাইলে বাতাসেও সে মোটা হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারটা, এটার আসলে জেনেটিক ফ্যাক্টর থাকে এবং ওই মেটাবলিক রেটের উপর এটা ডিপেন্ড করে। এটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টরে তো আসলে কিছু করার নেই। আর একটা আছে ইপিজেনেটিক্স। ইপিজেনেটিক্সটা কি? ইপিজেনেটিক্সটা হচ্ছে এমন এক ধরনের মানে বিষয়, সেটাতে কি হয়, হাউ ইয়োর বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট ক্যান এফেক্ট দি ওয়ে ইয়োর জিন ওয়ার্ক, অর্থাৎ আপনার আচরণ, বিহেভিয়ার, আচরণ এবং পরিবেশ আপনার জিনের উপরে যে প্রভাবটা ফেলে এটাকে বলা হয় ইপিজেনেটিক্স। তো people including children who experience adversity like racism or violence can have change in their gene that affects their immune system and metabolism. এখানে বলা হচ্ছে যে বাচ্চাদের উপরে কোনো ভায়োলেন্স বা কোনো ক্রিটিসিজম বা যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক কিছু যদি তার উপরে প্রভাব বিস্তার করে, যেমন একটা মেয়ে বাচ্চা ছোটবেলায় তার হয়তো সে সেক্সুয়ালি হ্যারেস হয়ে গেছে, বা একটা ছোট বাচ্চা
সে হয়তো খুব কাছে থেকে খুব ভায়োলেন্স কিছু দেখেছে বা খুব মর্মান্তিক কিছু জিনিস দেখেছে, যেটা তার জিনের উপরে প্রভাব ফেলেছে, এবং জিনের উপরে যখন সে প্রভাবটা পড়বে তখন এটা আলটিমেটলি ইমিউন সিস্টেম এবং মেটাবলিজম দুটার উপরে এটার একটা প্রভাব বিদ্যমান থাকবে। এটাকেই বলা হয় ইপিজেনেটিক্স আর কি, অর্থাৎ ফ্যাক্টর, মানে আপনার ডাইরেক্ট জিন না, পরিবেশগত যে প্রভাবটা জিনের উপরে পরিবর্তন করে ফেলে এটাকে ইপিজেনেটিক্স বলে। দিস চেঞ্জ ক্যান ইনক্রিজ ইউর চিলস risks for having obesity due to how the body uses energy, যেটা আমি আগেই বলেছি। আদার ইপিজেনেটিক ফ্যাক্টর দ্যাট মে ইনক্রিজ ইউর চাইল্ড ইন রিস্ক ফর হ্যাভিং ওবেসিটি ইনক্লুডেড। আরও কিছু বিষয় আছে। আসলে আমরা যদি কারণগুলি ভালো করে বুঝতে পারি আসলে এটা কেন হচ্ছে, তাহলে এটাকে আমরা রুখতে পারবো বা এটাকে আমরা সহজে সমাধান করতে পারবো। কিন্তু আমরা যদি না কারণ বুঝি তাহলে আসলে আন্ধার ঘরের সাপ সারা ঘরের সাপ এরকম একটা অবস্থা হবে। যেমন এখানে বলা হচ্ছে প্রি প্রেগনেন্সি ওবেসিটি অফ আইদার অর বোথ বায়োলজিক্যাল প্যারেন্ট। বাবা মার যদি প্রেগনেন্সির আগেই যদি মোটা সোটা থাকে তাদের বাচ্চাদের উপরে এটা একটা ফ্যাক্টর পড়তে পারে, ইপিজেনেটিক্স যেটা বলছে। একটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, অর্থাৎ গর্ভকালীন ডায়াবেটিস, এটাও বাচ্চার ভ্রূণের উপরে একটা নেগেটিভ প্রভাব পড়ে, তারপরে বাচ্চা মোটা হয়ে যেতে পারে। এক্সেসিভ ওয়েট গেইন ইন দেয়ার বার্থিং প্যারেন্ট ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ বাচ্চা যে পরিমাণ ওয়েট থাকার কথা, মানে বার্থিং প্যারেন্ট মানে যে বাচ্চার পিতামাতার যদি গর্ভকালীন সময়ে যদি ওভার ওয়েট থাকে, হ্যাঁ, যে একটা মা তার যে নর্মালি যে ওয়েট থাকার কথা কিন্তু প্রেগনেন্সি টাইমে তার ওয়েট অনেক বেশি হয়ে গেল, এটাও বাচ্চার উপর একটা নেগেটিভ প্রভাব বিস্তার করতে পারে। এবার আসেন ফ্যামিলি অ্যান্ড হোম এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। কিছু ফ্যামিলি এবং মানে ঘরের ভেতরের কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে প্রভাব ফেলতেছে। এখানে আমি খুব ব্রড আলোচনা করব না, খুব সংক্ষেপে কিছু টাচ করে যাচ্ছি। দি টাইপ অফ ফুড প্যারেন্টস অ্যান্ড কেয়ার গিভার অফার দেয়ার চিলড্রেন অ্যান্ড হাউ অফেন। এখানে বলতেছে যে এটা যেহেতু আমরা ইন্টারন্যাশনাল বই থেকে পড়ছি সেহেতু এখানে ইন্টারন্যাশনালি দেখা যায় যে বহির্বিশ্বে কেয়ার গিভার মানে যারা বাচ্চাকে লালন পালন করে তাদেরকে বোঝানো হয়েছে। আমাদের বাংলাদেশে হয়তো কেয়ারটেকাররা বা কেয়ার গিভাররা বা অনেক যারা বাবা মা দুইজনই চাকরি করে তাদের সন্তানরা আসলে কাজের মেয়ের কাছে থাকে, উন্নত দেশে এই জিনিসগুলো থাকে। তো বাচ্চাদেরকে কতটুকু খাবার কত অল্প সময়ে তারা অফার করছে, অর্থাৎ কত ঘন ঘন খাওয়াচ্ছে। আমাদের বাংলাদেশের একটা কমন সমস্যা হচ্ছে আমার বাচ্চা খায় না, আমার বাচ্চা একদমই খায় না, আমার বাচ্চা একদমই খায় না। এটা একটা কমন ডায়লগ বাংলাদেশের ক্ষেত্রে যে আমার বাচ্চা ভাই খায় না, একটা ব্যবস্থা করেন। মানে বাবা মা মনে করে যে একদম জন্মের খাওয়া মানে সব খাবার 2-4-10 কেজি বাচ্চা খায় ফেলবে, তাইলে বাবা মার শান্তি হবে। কিন্তু এটা একটা আসলে ভুল কনসেপ্ট। হ্যাভিং সুগার সুইটেন্ড বেভারেজ, অর্থাৎ আমরা যে বেভারেজ যে খাবারগুলা খাই এগুলা সুগার থাকে, প্রচুর মিষ্টির যে বেভারেজগুলা থাকে এগুলা খাচ্ছে। ইটিং লার্জার পোরশন সাইজেস, হ্যাঁ, বেশি পরিমাণ খাবার খেয়ে ফেলতেছে। ইনক্রিজ স্ন্যাকিং বিহেভিয়ার অফ হাইলি প্রসেসড ফুড, স্ন্যাক খাচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রসেসড ফুড খাচ্ছে। ডাইনিং আউট ইনস্টেড অফ কুকিং মিল অ্যাট হোম, বাসায় রান্না করার খাবারের চাইতে বাহিরের রান্না করা খাবার সে বেশি খায়, হোটেলের খাবার খায়। ইনক্রিজ স্ক্রিন টাইম, অর্থাৎ মোবাইল কম্পিউটার এগুলার প্রতি সে বেশি পরিমাণ বা টিভি দেখছে বেশি সময় ধরে। ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যেটাকে আমরা সিডেন্টারি বিহেভিয়ার বলতেছি, অর্থাৎ শারীরিক যে কাজকর্ম এটার অভাব। আমার বাচ্চাকে আমরা একদমই কাজকর্ম করতে দেই না, আমাদের বাচ্চা শুধু খাবে আর শুয়ে শুয়ে ঘুমাবে আর শুধু মোবাইল দেখবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমরা করি। কারণ এখনকার বাচ্চা কাচ্চা মানুষের কম হয়। আগে যেরকম প্রচুর বাচ্চা হইতো, যে লোকের 10টা বাচ্চা হয়েছে আর যে লোকের 2টা বাচ্চা আছে, তো তার তো আসলে যে লোকের কম বাচ্চা তার বাচ্চাদের প্রতি আসলে কেয়ার বেশি থাকে, আর অধিক যত্ন আসলে এই সমস্যাগুলো ফেলে দিচ্ছে। ল্যাক অফ কোয়ালিটি স্লিপ, আর একটা বড় সমস্যা হচ্ছে কোয়ালিটি স্লিপ, এটা আমাদের এখন হয় না। সেকেন্ড হ্যান্ড স্মোক এক্সপোজার,
সেকেন্ড হ্যান্ড স্মোক এক্সপোজার বলতে মানে সে নিজে খাচ্ছে না, কিন্তু ঘরের ভিতরে খাচ্ছে, আশেপাশে খাচ্ছে, তাদের দ্বারা যদি সে প্রভাবিত হয়, এগুলো একটা ফ্যামিলির ভিতরকার পরিবেশের কারণে সে মোটা হয়ে যাচ্ছে। আর সোশ্যাল ডিটারমিনেটস অফ হেলথ, কিছু সোশিয়াল ব্যাপার থাকে, হোয়ার ইউর ফ্যামিলি লিভ ক্যান হ্যাভ আ ডিরেক্ট ইফেক্ট অন ইউর চিলড্রেন রিস্ক অফ ডেভেলপিং ওবেসিটি। The food and drinks that school and daycare centers serve your child affect their eating pattern. দেখা গেছে যে বিভিন্ন স্কুল বা ডে কেয়ার সেন্টারগুলোতে, হ্যাঁ, বাচ্চাদেরকে যে ধরনের খাবার সার্ভ করা হয় এগুলো আসলে ভালো না। They also contribute to the amount of physical activity your children gets every day. এবং আসলে এখন তো বাচ্চা কাচ্চাদের তো পর্যাপ্ত পরিমাণ স্কুল কলেজগুলো তো এখন আসলে মানে ওইরকম মাঠই নাই। আবার আদার্স কিছু সোশিও ইকোনমিক ফ্যাক্টর আছে, সেগুলা কি? দি কস্ট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ হেলদি ফুড অপশন। যেমন আমাদের বাংলাদেশে আপনি চাইলেও হেলদি ফুড আপনি খাওয়া খুবই কঠিন এবং এগুলা সহজ প্রাপ্য না। অর্গানিক যে খাবারগুলি আছে এগুলার আসলে অনেক দাম। যেমন ধরেন আপনি নদীর মাছ তো আসলে প্রত্যেকটা ফ্যামিলির খাওয়া প্রতিদিন সম্ভব না, কারণ নদীর মাছ, টাটকা মাছের অনেক দাম। তো বাধ্য হয়ে তাদেরকে পুকুরে চাষ করা মাছ খেতে হচ্ছে। তারপরে আবার দেখা যাচ্ছে যে অর্গানিক শাকসবজি, অর্গানিক গোস্ত, অর্গানিক মুরগি এগুলি পাওয়া খুব মুশকিল। এগুলা সব একদম মানে কমার্শিয়ালাইজেশন করা হচ্ছে। গরুকে প্রচুর পরিমাণে খাবার দেওয়া হচ্ছে, হরমোন ইনজেক্ট করা হচ্ছে, শাকসবজিকে চেঞ্জ করা হচ্ছে, তাদের জেনেটিক চেঞ্জ করা হচ্ছে, তাদেরকে প্রচুর কীটনাশক দেওয়া হচ্ছে, বিভিন্ন সার কেমিক্যাল দেওয়া হচ্ছে, যাতে তার অল্প পরিশ্রমে অল্প জায়গাতে বেশি পরিমাণ শাকসবজি বা মাছ মাংস উৎপাদন হয়। এই কারণে একটা সমস্যা। প্রক্সিমিটি, ক্লোজনেস অফ ফাস্ট ফুড, অর্থাৎ ফাস্ট ফুডের দোকান বা স্ট্রিট ফুড অর্থাৎ আনহেলদি ফুডের প্রাচুর্যতা। একটা বাচ্চাকে আপনি যদি আর ওই যে পটেটো চিপস বা জুসের যে লোভনীয় যে প্যাকেট, এগুলো আসলে ছোট বাচ্চাদেরকে ভয়ানকভাবে বিমোহিত করে ফেলে। তারা এটাকে খেতে চায়, আপনি চাইলেও তাদেরকে এটা মানাইতে পারবেন না। দেখা যায় যে তারা চিপস নিচ্ছে, পটেটো চিপস নিচ্ছে, এটা নিচ্ছে, ওইটা নিচ্ছে, এগুলো নিবে। ট্রান্সপোর্টেশন অ্যাক্সেস, এখন আমাদের বাংলাদেশে ট্রান্সপোর্টের প্রচুর পরিমাণে অ্যাভেলিটি আছে। দেখা গেছে যে মানুষ দুই পা হাঁটতে চায় না, যানবাহনের অ্যাভেলেবিলিটি আছে, যে কারণে মানুষ মোটা হয়ে যাচ্ছে। ইউর নেটওয়ার্ক অর সোশ্যাল সাপোর্ট সিস্টেম, অর্থাৎ সোশিয়াল যে একটা নেটওয়ার্কিং সিস্টেম, মানুষ এখন আসলে ধীরে ধীরে আইসোলেটেড হয়ে পড়ছে। মানুষ আসলে আগের মতো যে বন্ধুবান্ধব প্রিয় আড্ডা দেওয়া, খেলাধুলা করা, এখান থেকে মানুষ সরে আসতেছে। লিমিটেড অ্যাক্সেস টু রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস অর পার্ক ইন ইউর কমিউনিটি অর আদার সেফ প্লেসেস টু বি অ্যাক্টিভ, অর্থাৎ যে সমস্ত জায়গাতে মানুষ বিনোদন করবে, যেমন রিক্রিয়েশনাল মানে সতেজ হবে, আনন্দ উপভোগ করবে, পার্কগুলা, তারপরে হচ্ছে মানে সোশিয়াল যে প্লেস, সেফ প্লেস, নিরাপদ জায়গা, এগুলো আসলে এখন আমাদের অনেক অভাব। বাচ্চা কাচ্চাকে নিয়ে আপনি একটা পার্কে গেলে প্রায় ৩-৪ হাজার টাকার নিচে আপনি ঘুরে আসতে পারবেন। তো এগুলাও অনেক ব্যাপার। আবার সব জেলায় পার্কের অ্যাবিলিটি নাই, সব সিচুয়েশনে নাই, গ্রামগঞ্জে নাই, বিভিন্ন রকমের ঝামেলা আছে। আর কালচারাল ফ্যাক্টর কিছু থাকে। আমাদের কালচারাল ফ্যাক্টর তো এটা আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের কালচার হচ্ছে অনুষ্ঠান হইলেই প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাবার, গোস্ত খাও, প্রচুর পরিমাণে খাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন উৎসবে হাইলি প্রসেস ফুড আমরা খাচ্ছি, সেমাই, চিনি, পায়েস, আরো অনেক খাবার খাচ্ছি, একত্রে অনেক খাবার খাচ্ছি, যে কারণে আমরা মোটা হয়ে যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। দাওয়াত মানে, কালচারাল প্রোগ্রাম মানেই হচ্ছে হেভি খাওয়া, মানে আনকন্ট্রোল খাওয়া, এলোমেলো খাবার, যে কারণে একটা সমস্যা আর কি। এবার আসেন হেলথ কন্ডিশন। এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে আমাদের মানে স্বাস্থ্যর অবস্থার ছাড়া, বডি ভিতরকার বাহিরের যে ব্যাপারগুলো, এগুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা আমাদের বডির ভিতরের আলোচনাটা করব। হেলথ কন্ডিশনের ভিতরে হরমোনাল ইমব্যালেন্স আছে,
দ্যাট ক্যান কন্ট্রিবিউট টু চাইল্ডহুড ওবেসিটি ইনক্লুড, অর্থাৎ কিছু রোগের কন্ডিশন আছে, হরমোনের ইনব্যালেন্স হয় যে কারণে আপনার বডি মোটা হয়ে যেতে পারে। তার মধ্যে প্রথমটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। যে হাইপোথাইরয়েডিজম আসলে বাংলাদেশে খুবই কমন, প্রায় 25% লোকের আসলে এই হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত বাংলাদেশে। তো আমরা যখন আপনাদেরকে যে থাইরয়েডের ক্লাস করিয়েছি তখন আপনারা ডাটাটা দেখেছেন আর কি। তো হাইপোথাইরয়েডিজমের রোগী কত বেশি। তো এই হাইপোথাইরয়েডিজম থাকলে আপনার বাচ্চা কিছু না খেলেও আস্তে আস্তে মোটা হয়ে যাবে। হাইপোথ্যালামেটিক টিউমার, অর্থাৎ আমাদের ব্রেনের ভিতরে যদি কোনো টিউমার থাকে তাহলে আসলে হরমোনাল ইনব্যালেন্স হয়। গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, অর্থাৎ গ্রোথ হরমোন যেটা, এই গ্রোথ হরমোন লেভেল যদি কমে যায় তাহলে সে মোটা হইতে থাকবে, লম্বা হবে না, মোটা হইতে থাকবে। কাশিং সিনড্রোম, এটা একটা ডিজিজ, এটা থাকলেও মানুষ মোটা হয়ে যাবে। আর কিছু রেয়ার জেনেটিক কন্ডিশন থাকে, সেটা হচ্ছে প্রিডার-ওয়েল সিনড্রোম, বার্গেট-বয়েল্ডার সিনড্রোম, অ্যালস্ট্রম সিনড্রোম, কনজেনিটাল লেপটিক অর PCSK1 ডেফিসিয়েন্সি। এগুলা জেনেটিক ডিজিজের নাম। সাম মেডিকেশন, কিছু ওষুধ আছে লাইক সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক অ্যান্ড কর্টিকোস্টেরয়েড ক্যান অলসো ইনক্রিজ ইউর চিলড্রেন রিস্ক ফর হ্যাভিং ওভারওয়েট অ্যান্ড ওবেসিটি। সাধারণত সেকেন্ড জেনারেশন যেটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ থাকে, মানে মানসিক সমস্যা, এখন তো আমাদের বাচ্চাদের মধ্যে প্রচুর পরিমাণ বাচ্চাদের মধ্যে আসলে মানসিক সমস্যা দেখা দেয়। ADHD বলেন, বিভিন্ন অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এরকম অনেক ধরনের ডিজিজ আমরা এখন দেখতে পাচ্ছি। তো এইগুলার জন্য বা বাচ্চারা কথা শোনে না, বিভিন্ন রকমের মানসিক সমস্যা হচ্ছে, যে কারণে আমরা বিভিন্ন সাইকোটিক ড্রাগ দিয়ে থাকছি বা আমরা সাইকিয়াট্রিকের কাছে নিচ্ছি। তো সাইকিয়াট্রিস্টরা সাধারণত যে ধরনের এই যে এখন বর্তমানে সেকেন্ড জেনারেশন সাইকোটিক ড্রাগ চলতেছে, এগুলা খেলে বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে। আর এখন বর্তমানে চিকিৎসার ক্ষেত্রে স্টেরয়েডের ইউজ অ্যাভেলেবেল হয়ে গেছে, অনেক ডিজিজের ক্ষেত্রে এই স্টেরয়েড দেওয়া হচ্ছে, যে কারণে আপনার বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে। কমপ্লিকেশন অফ চাইল্ডহুড ওবেসিটি। এখন আসেন, এই যে মোটা যদি বাচ্চা হয়ে যায় বা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা যে মোটা হয়ে যাচ্ছে, তাহলে তাদের জটিলতাগুলা কি হতে পারে, কেন তাকে মোটা হতে দেওয়া যাবে না, বা মোটা হইলে তার কি কি রিস্ক আছে। এখানে মোস্ট কমন কমপ্লিকেশন যেটা আছে সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। আমি অনেক বাচ্চাদের মধ্যে হাই ব্লাড প্রেশার পেয়েছি, ছোট মানুষ 10-12 বছর বয়স, তার হাই ব্লাড প্রেশার। হাই কোলেস্টেরল, ডিসলিপিডিমিয়া, এটা খুবই বেশি পাওয়া যাচ্ছে রিসেন্টলি, মানে এই লাস্ট করোনার পরবর্তী সময়ে এই লিপিড টেস্ট করলে, লিপিড প্রোফাইল করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বাচ্চাদের মধ্যে এই কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রি ডায়াবেটিক্স অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস, তার মানে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। ইনসুলিনটার মেইন কাজ হচ্ছে আপনার চিনিকে, আপনি যে খাবারটা খাচ্ছেন এই খাবারটা গ্লুকোজে রূপান্তরিত হয়ে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে পৌঁছাবে, এটা দিয়ে আমাদের সেল চলবে। এখন ইনসুলিনটা হলো আপনার ওই যে গ্লুকোজটা থাকে, ওই গ্লুকোজগুলাকে আপনার বডির কোষের ভিতরে নিয়ে যেতে গেলে ইনসুলিন লাগবে, কিন্তু আমাদের যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে ইনসুলিনকে সে আর বডিতে ঢুকতে দেয় না। তো এটা একটা বড় সমস্যা, এর কারণে অনেক জটিল জটিল রোগ তৈরি হচ্ছে এবং প্রি ডায়াবেটিক্স কন্ডিশন তৈরি হচ্ছে এবং টাইপ 2 ডায়াবেটিসে বাচ্চারা আক্রান্ত হচ্ছে। নন অ্যালকোহলিক রিলেটেড ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ বাচ্চারা তো আসলে অ্যালকোহল খায় না। লিভার ডিজিজ সাধারণত 2 ভাগে ভাগ করা হয়, যারা অ্যালকোহল খায় তাদের অ্যালকোহলিক লিভার ডিজিজ বলে, আর যারা অ্যালকোহল খায় না কিন্তু তাদের লিভার ডিজিজ হচ্ছে। আর লিভার ডিজিজের একটা বাংলাদেশের সবচাইতে কমন লিভার ডিজিজ হচ্ছে ফ্যাটি লিভার, যেটা এখন খুবই কমন। তো এই ফ্যাটি লিভার হচ্ছে বাচ্চাদের। আদার কমপ্লিকেশন আছে কিছু, যেমন অ্যাজমা, মোটা হয়ে গেলে অ্যাজমা হবে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ঘুমের বাধা, ঘুমের সময় দম বন্ধ হয়ে আসবে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা বলতে খুবই খারাপ লাগে যে সমস্ত বাচ্চাদের মানে 13-14 বছর বয়স মেয়েদের, তাদেরও আমি পলিসিস্টিক ওভারি পাচ্ছি ইদানিং। খুবই রিসেন্ট
এটা পাচ্ছি, যেটা খুবই একটা ভয়াবহ সমস্যা। হ্যাঁ, তারপরে ডিপ্রেশনে ভুগবে, জয়েন্ট পেইন হবে, বাউন্স ডিজিজ হবে, হার্ট ডিজিজ হবে। এগুলো হচ্ছে মেইন কমপ্লিকেশন। এছাড়াও আরো কিছু কমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে বাচ্চা যদি অনেক মোটা হয়ে যায়, সে বুলিং এর শিকার হবে, সবাই তাকে অপমান লাঞ্ছনা করবে, সোশ্যাল আইসোলেশন, সে নিজেকে সমাজের সব জায়গায় থেকে সে গুটিয়ে নেবে, এবং লো সেলফ স্টিম, এবং তার আত্মমর্যাদা বা আত্মবিশ্বাস কমে যাবে। সবাই গেলে মোটা মোটা করে গালি দিবে, বাচ্চারা তো সাধারণত বুলিং ভালোবাসে, এই রকম সমস্যা হবে। এখন আমরা প্রিভেনশন কিভাবে করব? তা আমরা তো কারণগুলি জানি, আসলে কারণগুলি জানলে তো আমরা আসলে এটাকে প্রিভেনশন করতে পারি। তো মেইন ওয়ান স্টেপ ইউ ক্যান টেক ইজ টু এস্টাবলিশ হেলদি ইটিং হ্যাবিট অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর্লি। তার মানে আমাদেরকে দুটা জিনিস মনে রাখতে হবে, যে একটা হেলদি ইটিং হ্যাবিট তৈরি করতে হবে, একটা স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস আমাদেরকে তৈরি করতে হবে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা বেশি বাড়াইতে হবে। অর্থাৎ ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, এবং আমরা যে খাবারটা খাবো এটা খুব হেলদি খেতে হবে। এবং কিছু চাইল্ডহুড ওবেসিটি প্রিভেনশন ইনক্লুডেড কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এক্সক্লুসিভলি আনটিল অ্যারাউন্ড 6 মান্থস অফ এজ। 6 মাস পর্যন্ত প্রচুর পরিমাণে বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতে হবে। এটা বুকের দুধ যাতে বাচ্চা পায় এই জন্য তাকে নিশ্চিত করতে হবে, সেই সিচুয়েশন তৈরি করে দিতে হবে। আমরা এখন তো বিভিন্ন ধরনের বাজারে প্রোডাক্টস বের হয়ে গেছে, এটা খাওয়াই ওটা খাওয়াই, হ্যাঁ, বিভিন্ন রকমের ফর্মুলেটেড মিল্ক দেই, যেটা আসলে বাচ্চাদের জন্য খুবই খারাপ, এটা দেওয়া যাবে না। বাচ্চা যাতে বাচ্চার মায়ের বুকের দুধ 6 মাস পর্যন্ত একদম আর যাতে কোনো কিছু না খায়, এটাকে আমাদের নিশ্চিত করতে হবে। হ্যাভিং ফান ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডেইলি, বাচ্চাকে যাতে সে খুব আনন্দের সাথে শারীরিক কাজকর্ম করে বা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে, এই ব্যাপারে আমাদেরকে নিশ্চিত করতে হবে। লিমিটিং স্ক্রিন টাইম টু লেস দেন 1 to 2 আওয়ার পার ডে, আমরা 1 থেকে 2 ঘন্টার বেশি আমরা তাকে মোবাইল কম্পিউটারের সামনে টিভিতে নিয়ে যাব না, বা যতটুকু এটা কমিয়ে রাখা যায়। অ্যাভয়েডিং সুগার সুইটেন বিভারেজ অ্যান্ড লিমিটিং 100% ফ্রুট জুস ইনটেক। 100% এখন তো ব্লেন্ডারগুলা সবার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে, আমরা যেটা প্রকৃত ফ্রুট জুস এটা আমরা তাকে দিতে পারি উইদাউট কোনো সুগার ছাড়া। এবং আমরা তাকে সুগার সমৃদ্ধ যে সুইট অ্যান্ড বেভারেজগুলি আছে, বাজারের যে জুসগুলো আছে, এগুলো আমরা তাকে একদম বন্ধ করে দেব। কিছু ওয়ে আছে, এই ওয়ের মাধ্যমে আমরা তাদেরকে নিরাপদে রাখতে পারি। লিড বাই এক্সাম্পল, ইফ ইউর চিলড্রেন সিক্স দ্যাট ইউ হ্যাভ ফিজিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড হ্যাভিং ফান, দে আর মোর লাইকলি টু বি অ্যাক্টিভ, স্টে অ্যাক্টিভ অফ দ্য রেস্ট অফ দেয়ার লাইফস। অর্থাৎ তার জীবনটাকে এমনভাবে করে দিতে হবে যাতে সে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে এবং এটা আনন্দের মাধ্যমে করে। প্ল্যান ফ্যামিলি অ্যাক্টিভিটি, ফ্যামিলি অ্যাক্টিভিটি করতে হবে, ফ্যামিলি সবাইকে এক্সারসাইজের দিকে যেতে হবে। বি সেন্সিটিভ টু ইয়োর চিলড্রেন নিডস, আপনার বাচ্চার যে প্রয়োজনগুলি আছে এই প্রয়োজনগুলাকে আপনাকে সেন্সিটিভ হতে হবে। টেক এ ব্রেক ফ্রম দ্য স্ক্রিন, আমরা তো আসলে এখন ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই একসাথে টিভি দেখি, মোবাইল দেখি, কম্পিউটার দেখি, এগুলা থেকে আসলে সরে আসতে হবে। ডেভেলপিং গুড স্লিপ হ্যাবিট, এটা খুবই ইম্পর্টেন্ট, একটা ভালো ঘুমের অভ্যাস তৈরি করতে হবে। হ্যাভিং আ রেগুলার বেড টাইম, একটা নির্দিষ্ট সময়ে আমরা যাতে ঘুমাতে যাই বাচ্চাদেরকে নিয়ে, এরকম একটা ব্যবস্থা করতে হবে। অ্যান্ড কিপিং ইলেকট্রনিক্স আউট অফ ইউর চিলড্রেন বেডরুম, এবং বাচ্চাদের রুমে যাতে কোনো রকমের ইলেকট্রনিক্স গ্যাজেট না থাকে, এগুলা দিলে বাচ্চাদের হেল্প হবে স্লিপের ক্ষেত্রে। আর কিছু ব্যাপার থাকে, গাইড ইউর ফ্যামিলি চয়েস রাদার দেন ডিসাইডেড ফুড, যে খাবারগুলা ক্ষতিকারক এগুলা থেকে বাসার সবাই মিলে সচেতনতা তৈরি করতে হবে। ইনভলভ ইউর চিলড্রেন ইন ফুড শপিং অ্যান্ড প্রিপেয়ারিং মিল, বাচ্চাকে নিয়ে বাজারে যাবেন, হ্যাঁ, যে বাচ্চা বাবা চলো বাজারে যাই, খাবার কিনে নিয়ে আসি, এটা নিয়ে এসে বাসায় এসে কিভাবে রান্না করে মজা করে খাওয়া যায় এই ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে। ইনকারেজ ইউর চিলড্রেন টু ইট স্লোলি, খুব আস্তে আস্তে বাচ্চাকে খেতে অভ্যাস করে দিতে হবে। ইট মিল টুগেদার অ্যাজ এ ফ্যামিলি অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমরা সবাই পরিবারের সব মিলে একসাথে খাবার খেতে পারি। ট্রাই নট টু ইউজ ফুড টু রিওয়ার্ড ইউর চিলড্রেন, হ্যাঁ, তো এটা বাচ্চাদেরকে ভালো খাবার দিতে হবে, ভেজিটেবল খাওয়ানো শিখাইতে হবে,
এবং বলতে হবে যে তুমি যদি প্রতিদিন এতটুকু শাকসবজি খাও তোমাকে একটা এই পুরস্কার দেবো, এইটা করবো ওইটা করবো, এরকম। মনিটর ইওর চাইল্ডের মিলস আউটসাইড ইওর হোম, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাকে মনিটর করতে হবে বাসার বাহিরে যে সে খাবারগুলা খাচ্ছে এটা যাতে সে এটা খুবই ভালোভাবে মনিটর করতে হবে। এখন আসেন আমরা ডায়াগনোসিস করব কিভাবে। ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রথম ডায়াগনোসিসটা হবে হচ্ছে আমার বিএমআই দিয়ে, বডি ম্যাক্স ইন্ডেক্স, অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে, বিএমআই ক্যালকুলেটর দিয়ে তার বয়স, উচ্চতা, ছেলেমা নিয়ে এটা দিয়ে আমরা তাকে আগে দেখব যে সে বিএমআই রেটিংটা কত আছে। তারপরে হচ্ছে টিএসএইচ, FT3, FT4 অর্থাৎ থাইরয়েড হরমোনটা টেস্ট করতে হবে। অনেক সময় থাইরয়েডের সমস্যার কারণে তার ওবেসিটি আসতে পারে। গ্রোথ হরমোন লেভেলটা এটা যদি কম হয় তাহলে তার ওবেসিটি আসতে পারে। এবং বাচ্চা যদি মোটা হয় তাহলে দুইটা টেস্ট আমরা অবশ্যই করব, একটা হচ্ছে ইউএসজি অফ হোল অ্যাবডোমেন, আর একটা হচ্ছে লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইলটা এখানে লেখা নাই, আপনারা একটু কাইন্ডলি লিখে নেন। লিপিড প্রোফাইল এটা খুবই ইম্পর্টেন্ট। লিপিড প্রোফাইল, LIPID, লিপিড PROFILE, লিপিড প্রোফাইলটা আমাদেরকে অবশ্যই করাইতে হবে যাতে বাচ্চার কোলেস্টেরলটা কতটুকু আছে, কোলেস্টেরল রেশিও কতটুকু আছে এটা যাতে আমরা বুঝতে পারি। অর্থাৎ মোটা বাচ্চা হইলে তাকে আমরা অন্তত থাইরয়েড হরমোন, আলট্রাসোনোগ্রাফি আর লিপিড প্রোফাইল এগুলা অবশ্যই করব। কেন করব? যে সে রিস্কে আছে কিনা এটা তাকে দেখতে, যে তার হরমোনাল কোনো সমস্যা আছে কিনা, তার লিভারে চর্বি আছে কিনা, বা তার বডিতে চর্বির পরিমাণ কেমন আছে, এগুলা নিশ্চিত হইতে হবে। অনেক সময় বাচ্চাদের মধ্যে হোল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি করলে আপনি দেখা যাবে যে মেয়ে বাচ্চার মাসিক আসে নাই, তারপরেও তার পলিসিস্টিক ধরা পড়েছে, এরকম ঘটনাও হতে পারে। তো এই জন্য এগুলা যত আর্লি ডায়াগনোসিস হবে, এগুলা তো আসলে লং টাইম ডিজিজ আর কি, এবং এগুলার আলটিমেটলি অ্যালোপ্যাথিতে ভালো কোনো ট্রিটমেন্ট নাই। এগুলা হোমিওতে ভালো ওষুধ আছে, লাইফস্টাইলটাকে নির্ণয় করে দিতে হবে, তাকে বোঝাতে হবে, তাহলে আমরা এই ব্যাপারটা থেকে খুব ইজিলি কনসার্নের সাথে আমরা মোকাবেলা করতে পারবো বা এখান থেকে আমাদেরকে মুক্তি দিতে পারবে। তো আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, এবং আমরা যতটুকু শিখলাম এতটুকু যাতে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করে নিজেরাও উপকৃত হতে পারি, জনসংখ্যাকে উপকৃত করতে পারি। এখন এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে, বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয়, আপনারা প্রশ্ন করতে পারেন।